দ্রবণ চ্যাপ্টারের আজকে থার্ড ক্লাস শুরু হচ্ছে। প্রথম ক্লাসে তোমরা 3 রকম দ্রবণ সম্পর্কে জেনেছিলে, প্রকৃত দ্রবণ, কোলয়েড এবং প্রলম্বন। এদের বিভিন্ন বৈশিষ্ট্যের সঙ্গে তোমরা পরিচিত হয়েছিলে। দ্বিতীয় ক্লাসে জেনেছো ইমালশন কি, ইমালশনের কি কি উদাহরণ রয়েছে, তারপরে দ্রবণের শক্তিমাত্রা আমরা কোন কোন উপায় প্রকাশ করি সে সম্পর্কে জেনেছো। দ্রাব্যতা অংশটুকু নিয়েও কিছু ধারণা তোমরা গত ক্লাসে পেয়েছো। দ্রাব্যতার কিন্তু কোনো একক হয় না। দ্রাব্যতার যে ফর্মুলা সেখানে দেখবে ওপরে বসে দ্রাবের ভর, নিচে বসে দ্রাবকের ভর ইন্টু 100। তাহলে ওপরে নিচে ভরের একক কিন্তু কাটাকুটি হয়ে যায়, ফলে দ্রাব্যতার কোনো একক থাকে না। একটা এককবিহীন রাশি হলো দ্রাব্যতা। আজকের ক্লাসে তোমাদের দ্রাব্যতা লেখো সম্পর্কে বলবো। দ্রাব্যতাকে আমরা কিভাবে গ্রাফে প্লট করি এবং সেখান থেকে কিভাবে আমরা কি কি ইনফরমেশন পেতে পারি সে সম্পর্কে আলোচনা হবে। সাধারণত গ্রাফ পেপারে দুটো অক্ষ থাকে, তোমরা জানো, একটা এক্স অক্ষ, একটা ওয়াই অক্ষ। তো যখন আমরা দ্রাব্যতা লেখো অঙ্কন করব, তখন এক্স অক্ষ বরাবর উষ্ণতা প্লট করব আর ওয়াই অক্ষ বরাবর দ্রাব্যতা প্লট হবে। তাহলে এক্স অক্ষ বরাবর যদি উষ্ণতা ধরি আর ওয়াই অক্ষ বরাবর যদি দ্রাব্যতা ধরি, ধরে নিয়ে কোনো পদার্থের বিভিন্ন উষ্ণতায় তাদের যে দ্রাব্যতা সেগুলো যদি বিন্দুর আকারে স্থাপন করা হয়, করে নিয়ে সেই বিন্দুগুলোকে যদি রেখা দ্বারা যোগ করা হয়, তাহলে যে লেখচিত্র পাওয়া যায় তাকেই আমরা বলছি দ্রাব্যতা লেখ বা সলিবিলিটি গ্রাফ। তো সেই গ্রাফ থেকে আমরা কি কি জিনিস দেখতে পাচ্ছি বা জানতে পারছি সেটা আমরা দেখব। 4টে রাসায়নিক পদার্থের দ্রাব্যতা কিভাবে পরিবর্তন হচ্ছে উষ্ণতার সঙ্গে সঙ্গে সেটা তোমাদের জানতে হবে। ছবিতে দেখতে পাচ্ছ যে 4টে পদার্থের গ্রাফ তোমাদের দেওয়া রয়েছে। একদম প্রথমেই রয়েছে ক্যালসিয়াম অক্সাইড, অরেঞ্জ গ্রাফ দিয়ে দেখানো হয়েছে। এখানে দেখো এক্স অ্যাক্সিস বরাবর উষ্ণতা প্লট হয়েছে, ওয়াই অ্যাক্সিস বরাবর দ্রাব্যতা প্লট করা হয়েছে। উষ্ণতা 0 ডিগ্রি থেকে শুরু হয়ে 10, 20, 30 বাড়তে বাড়তে 120 ডিগ্রি সেন্টিগ্রেড অবধি প্লট করা আছে। সেরকমই ওয়াই অ্যাক্সিসে খেয়াল করো, দ্রাব্যতা 0 থেকে শুরু করে 20, 40, 50 এভাবে বাড়তে বাড়তে 130 অবধি প্লটিং করা আছে। ক্যালসিয়াম হাইড্রক্সাইডের ক্ষেত্রে খেয়াল করো, 10 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় ক্যালসিয়াম হাইড্রক্সাইড দ্রাব্যতা দেখাচ্ছে 106। উষ্ণতা বাড়িয়ে যদি আমরা 30 ডিগ্রি সেন্টিগ্রেডে পৌঁছাই, তখন ক্যালসিয়াম হাইড্রক্সাইড দ্রাব্যতা দেখাচ্ছে 90। উষ্ণতা আরও বাড়িয়ে যদি আমরা 50 ডিগ্রি সেন্টিগ্রেডে পৌঁছই, তখন ক্যালসিয়াম হাইড্রক্সাইডের দ্রাব্যতা দাঁড়াচ্ছে 80। তাহলে বুঝতেই পারছো, যত আমরা উষ্ণতা বাড়াচ্ছি তত কিন্তু ক্যালসিয়াম হাইড্রক্সাইডের দ্রাব্যতা ক্রমশ কমছে। এবং গ্রাফটা যেহেতু নিম্নমুখী, গ্রাফের প্যাটার্ন থেকে তাই আমরা বলতেই পারি যে উষ্ণতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে ক্যালসিয়াম হাইড্রক্সাইডের দ্রাব্যতা ক্রমশ হ্রাস পায়। এটা গেল ক্যালসিয়াম হাইড্রক্সাইড। নেক্সট হচ্ছে পটাশিয়াম নাইট্রেট। গ্রিন গ্রাফ যেটা রয়েছে সেটার দিকে তাকাও। পটাশিয়াম নাইট্রেটের ক্ষেত্রে উষ্ণতা যত বৃদ্ধি পায় তত কিন্তু দ্রাব্যতা বৃদ্ধি পেতে থাকে। এবং গ্রাফটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে পটাশিয়াম নাইট্রেটের বেলায় কিন্তু এই বৃদ্ধির হার অনেকটাই দ্রুত, যার জন্য অনেক তাড়াতাড়ি গ্রাফ ওপরের দিকে উঠেছে। একই জিনিস আমরা যদি সোডিয়াম ক্লোরাইডের দিকে তাকাই, তাহলে দেখব যে উষ্ণতা যত বাড়ছে সোডিয়াম ক্লোরাইডেরও কিন্তু দ্রাব্যতা বৃদ্ধি পাচ্ছে। কিন্তু গ্রাফের প্যাটার্ন দেখে বুঝতেই পারবে যে সোডিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে দ্রাব্যতা বৃদ্ধির হার কিন্তু পটাশিয়াম নাইট্রেটের মতন দ্রুত নয়, অনেকটাই স্লো। তার মানে সোডিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা বৃদ্ধির হার কিন্তু অত্যন্ত নগণ্য। এই কারণে প্রায় এক্স অক্ষের সমান্তরাল হয়েই থাকে সোডিয়াম ক্লোরাইডের গ্রাফ, কিন্তু ঊর্ধ্বমুখী থাকে, যেহেতু উষ্ণতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে দ্রাব্যতা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। তাহলে ক্যালসিয়াম হাইড্রক্সাইড, পটাশিয়াম নাইট্রেট, সোডিয়াম ক্লোরাইড
তিনটের ক্ষেত্রে আমরা দেখলাম যে দ্রাব্যতা কিভাবে পরিবর্তিত হয়। নেক্সট যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে গ্লোবাল লবণ। গ্লোবাল লবণের রাসায়নিক নাম হলো শোধক সোডিয়াম সালফেট। সংকেত তোমরা টেক্সট বইতে পাবে। Na2SO4 10H2O, 10 অণু কেলাস জল থাকে। পরীক্ষায় প্রশ্ন আসে যে উষ্ণতা বৃদ্ধির সাথে সাথে গ্লোবাল লবণের দ্রাব্যতা কিভাবে পরিবর্তিত হয় লেখো। গ্রাফের প্যাটার্ন দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে উষ্ণতা যত আমরা বাড়াবো গ্লোবাল লবণের দ্রাব্যতা প্রথম দিকে ক্রমশ বৃদ্ধি পাবে এবং একটা নির্দিষ্ট উষ্ণতা পর্যন্ত এই বৃদ্ধিটা থাকবে। সেই নির্দিষ্ট উষ্ণতার মান হচ্ছে 32.4 ডিগ্রি সেন্টিগ্রেড। এই উষ্ণতার পরেও যদি আমরা উষ্ণতা আরও বাড়াই তখন কিন্তু গ্লোবাল লবণের দ্রাব্যতা ক্রমশ হ্রাস পাবে, যার জন্য গ্রাফের দুটো পোর্শন থাকে। একটা হচ্ছে ঊর্ধ্বমুখী 32.4 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত, এবং এই উষ্ণতার পরবর্তী যে গ্রাফ সেটা কিন্তু থাকে নিম্নমুখী, অর্থাৎ 32.4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় গ্লোবাল লবণের দ্রাব্যতা হচ্ছে সর্বাধিক। পরীক্ষায় কিন্তু এভাবেই গুছিয়ে পুরোটা লিখতে হবে যে গ্রাফের যে দুটো পোর্শন থাকে তার যে দুটো মানে সেটা তোমাদের ক্লিয়ারলি লিখতে হবে। তাহলে এই হচ্ছে দ্রাব্যতা লেখো। দ্রাব্যতা লেখোতে আমরা বিভিন্ন ইনফরমেশন একসাথে পেয়ে থাকি, যেরকম একই উষ্ণতায় বিভিন্ন পদার্থের দ্রাব্যতা কিভাবে বাড়ছে কমছে তার একটা তুলনা করতে পারি, যেরকম এটা এখন করলাম যে চারটে পদার্থর ক্ষেত্রে দেখলে যে কারোর দ্রাব্যতা বৃদ্ধি পাচ্ছে কারোর ক্ষেত্রে হ্রাস পাচ্ছে, তুলনা করাটা সম্ভব হলো। এবং আরেকটা জিনিসও জানা যায় যে কোনো কিছু পরীক্ষা ছাড়াই আমরা লেখচিত্র থেকেই বলে দিতে পারি কোনো দ্রাবের বিভিন্ন উষ্ণতায় তাদের দ্রাব্যতা কেমন হবে সে সম্পর্কে একটা ধারণা কিন্তু আমরা লেখচিত্র থেকে দিতে পারি। তো এই যে দ্রাব্যতা লেখচিত্র নিয়ে আলোচনা হলো, এটা কিন্তু পুরোটাই উষ্ণতা রিলেটেড হলো। মানে দ্রাব্যতার ওপর কোন কোন বিষয় প্রভাব ফেলে তোমাদের আগের ক্লাসে বলেছিলাম, তার মধ্যে একটা ছিল উষ্ণতা, যে উষ্ণতা কিভাবে বিভিন্ন দ্রাবের দ্রাব্যতার ওপর প্রভাব ফেলছে, এবং সেটা তোমরা এখন দেখতেও পেলে লেখচিত্রতে যে কারোর কারোর কিভাবে বাড়ছে কিভাবে দ্রাব্যতা কমছে সে সম্পর্কে একটা ধারণা পেলে। নেক্সট যে টপিকটা পড়বো সেটা হচ্ছে চাপ। আর একটা বিষয়ও কিন্তু দ্রাব্যতার উপর প্রভাব ফেলে, সেটা হলো চাপ। তো চাপ সংক্রান্ত দ্রাব্যতায় যে হেনরির সূত্র রয়েছে সেই সূত্রটা তোমাদের জানতে হবে। হেনরির সূত্রে বলা হচ্ছে উষ্ণতা যদি স্থির থাকে তাহলে কোনো নির্দিষ্ট আয়তনের তরল দ্রাবকে মধ্যে কোনো গ্যাসের দ্রাব্যতা গ্যাসটার ওপর প্রযুক্ত চাপের সঙ্গে সমানুপাতিক হয়। অর্থাৎ কোনো তরলের মধ্যে কোনো গ্যাসের দ্রাব্যতা চাপ বাড়ালে বৃদ্ধি পাবে, চাপ কমালে দ্রাব্যতা কমবে। এটাই বলা হচ্ছে হেনরির সূত্রে যদি উষ্ণতা স্থির থাকে। নিচে ছবি দুটো দেখতে পাচ্ছ, সেখানে দেখো যে দুটো একই আয়তনের পাত্র রয়েছে এবং দুটো পাত্রেই কিন্তু একই আয়তনের তরল রয়েছে। তরলের ওপরের অংশে যে ফাঁকা জায়গাটা সেখানে গ্যাস ভর্তি আছে। প্রথম পাত্রে চাপ হচ্ছে P1, দ্বিতীয় পাত্রে চাপ দেওয়া হচ্ছে P2। ছবি দেখে বুঝতে পারছো যে দ্বিতীয় পাত্রের চাপ কিন্তু প্রথম পাত্রের তুলনায় অনেকটাই বেশি, এবং এটাও বোঝা যাচ্ছে যে যেহেতু চাপ বেশি কাজেই দ্বিতীয় পাত্রে গ্যাসের দ্রাব্যতাও কিন্তু তরলে বেশি হয়েছে, মানে বৃদ্ধি পেয়েছে, যেটা হেনরির সূত্রে বলা হচ্ছে। তোমাদের প্রশ্ন আসতে পারে মনে যে হেনরির সূত্রের ব্যবহারিক প্রয়োগ কি। দৈনন্দিন জীবনে হেনরির সূত্রের খুব ভালো একটা প্রয়োগ হচ্ছে সোডা ওয়াটারের বোতল। সোডা ওয়াটারের বোতল যখন ছিপি খোলা হয় তখন দেখবে একটা আওয়াজ হয়। সেটা কেন হয়? আমরা করি কি, হেনরির সূত্র অনুযায়ী চাপ বৃদ্ধিতে তরলের মধ্যে গ্যাসীয় পদার্থের দ্রাব্যতা বৃদ্ধি পায়।
এই থিওরিটাকে আমরা কাজে লাগিয়ে সোডা ওয়াটারের বোতলে যে তরল থাকে তার মধ্যে উচ্চ চাপে কার্বন ডাই অক্সাইডকে দ্রবীভূত করা হয়। বোতলের যখন ছিপি খোলা হয় তখন কিন্তু তরলের ওপর চাপ কমে যায়, সঙ্গে সঙ্গে গ্যাসের দ্রাব্যতাও কমে যায়। ফলে অতিরিক্ত যে CO2কে জোর করে দ্রবীভূত করানো হয়েছিল সেই অতিরিক্ত CO2 আওয়াজ করে বেরিয়ে আসে। অনেকটা CO2 একসাথে বেরোয় বলে জোরে আওয়াজ হয়, এবং সেই কারণেই আমরা যখন সোডা ওয়াটারের বোতলের ছিপি খুলি তখন একটা আওয়াজ আমরা শুনতে পাই। তাহলে মেন থিওরিটা কিন্তু এই হেনরির সূত্র। হেনরির সূত্রকে কাজে লাগিয়েই আমরা সোডা ওয়াটারের বোতলের মধ্যে উচ্চ চাপে কার্বন ডাই অক্সাইডকে অতিরিক্ত পরিমাণে দ্রবীভূত করে রাখি এবং ছিপি খোলার সঙ্গে সঙ্গে সেটা শব্দের আকারে বেরিয়ে আসে। তো হেনরির সূত্র হলো চাপ সংক্রান্ত যে প্রভাব দ্রাব্যতার ওপর, সেই নিয়ে তোমাদের আলোচনা হলো। তাহলে দুটো বিষয়, একটা হচ্ছে উষ্ণতার প্রভাব, একটা হলো চাপের প্রভাব, তোমরা দেখলে। নেক্সট যে টপিকটা সম্পর্কে বলবো সেটা হচ্ছে দ্রবণের শ্রেণীবিভাগ। তোমরা প্রথম ক্লাসে দ্রবণের শ্রেণীবিভাগ পেয়েছো 3 রকম, প্রকৃত দ্রবণ, কোলয়েড আর প্রলম্বন। সেটা পেয়েছিলে, মনে করে দেখো, দ্রাবের কণার ব্যাস অনুসারে। আর আজকে যে শ্রেণীবিভাগ আমরা পড়ব সেটা হলো দ্রবণে দ্রাবের কি পরিমাণ থাকে তার উপর বেস করে দ্রবণকে 3 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে সম্পৃক্ত দ্রবণ, সেকেন্ড হলো অসম্পৃক্ত দ্রবণ, থার্ড হলো অতিপৃক্ত দ্রবণ। দেখা যাক সম্পৃক্ত দ্রবণ কাকে বলা হচ্ছে। যখন কোনো নির্দিষ্ট উষ্ণতায় কোনো নির্দিষ্ট পরিমাণ দ্রাবকের মধ্যে সর্বোচ্চ পরিমাণ দ্রবীভূত হয়ে দ্রবণ উৎপন্ন করছে তখন সেই দ্রবণকে আমরা বলছি সম্পৃক্ত দ্রবণ। অর্থাৎ ছবিতে দেখতে পাচ্ছ একটা বিকারে খানিকটা জল রয়েছে, জলের আয়তন দেওয়া হয়েছে 100 ml। এই 100 ml জলের মধ্যে আমরা সোডিয়াম ক্লোরাইডকে দ্রবীভূত করব। তাহলে সোডিয়াম ক্লোরাইড হচ্ছে এখানে দ্রাব আর জল হলো দ্রাবক। তাহলে 100 ml দ্রাবকের মধ্যে খানিকটা দ্রাব আমরা দ্রবীভূত করছি। যখন দ্রবীভূত করা সম্পূর্ণ হচ্ছে তারপর থার্ড যে ছবিটা তোমরা দেখতে পাচ্ছ সেটা খেয়াল করো যে 100 ml জলে 36 গ্রাম NaCl দ্রবীভূত হয়েছে, বাকি 4 গ্রাম কিন্তু দ্রবীভূত হতে পারেনি, সেটা নিচে থিতিয়ে রয়েছে। যত মেশানোরই চেষ্টা করা হোক না কেন এই 4 গ্রাম NaCl কিন্তু দ্রবীভূত হতে পারে না, সেটা নিচে অবশিষ্ট রূপে পড়ে থাকে। তাহলে আমরা কি জানতে পারলাম যে 100 ml জলে সর্বোচ্চ 36 গ্রাম NaCl দ্রবীভূত হতে পারে, এবং যখনই এটা সম্পূর্ণ হয় তার ফলে যে দ্রবণটা উৎপন্ন হয় তাকে আমরা বলবো সম্পৃক্ত দ্রবণ। অর্থাৎ এই ছবিতে নিচে ওই 4 গ্রাম NaCl বাদ রেখে ওপরের যে দ্রবণটা সেটাকে আমরা কিন্তু সম্পৃক্ত দ্রবণ বলতে পারি। বা আরও ভালো হয় যদি আমরা পুরো দ্রবণটাকে ফিল্টার করে নিই, তখন এই 4 গ্রাম অবশিষ্ট NaCl ফিল্টার পেপারে আটকে যায়, পরে আমরা যে দ্রবণটা পাই সেটা হচ্ছে সম্পৃক্ত দ্রবণ। মনে রাখবে সম্পৃক্ত দ্রবণে যত পরিমাণ দ্রাবই যোগ করা হোক না কেন চাইলেও কিন্তু আরও বেশি পরিমাণ দ্রাবকে দ্রবীভূত করা যায় না, সেটা অবশিষ্ট রূপে নিচে থিতিয়ে পড়ে থাকে। ফলে দ্রবণে গাঢ়ত্বের কিন্তু কোনো পরিবর্তন আর করা সম্ভব হয় না। নেক্সট আমরা যাচ্ছি অসম্পৃক্ত দ্রবণ কাকে বলছে। ছবিটা প্রথমে খেয়াল করো, দেখো এখানেও কিন্তু 100 ml জল রয়েছে কিন্তু NaCl এর পরিমাণ রয়েছে কম, 30 গ্রাম। আমরা একটু আগেই দেখলাম যে 100 ml জলে সর্বোচ্চ 36 গ্রাম NaCl দ্রবীভূত হতে পারে, কিন্তু যখনই আমরা 36 না দিয়ে তার জায়গায় কম পরিমাণ NaCl দিচ্ছি, মানে 30 গ্রাম NaCl দিচ্ছি, তখন সেটা যে দ্রবণ উৎপন্ন করছে সেই দ্রবণকেই আমরা বলছি অসম্পৃক্ত দ্রবণ। মানে হচ্ছে
কোনো দ্রবণে যদি আরও বেশি পরিমাণ দ্রবীভূত করা যায় অথচ করছি না, সেরকম যদি কোনো দ্রবণ উৎপন্ন হয় তখন আমরা তাকে বলতে পারি যেটা অসম্পৃক্ত। যেরকম এখানে দেখো 100 ml জলে 30 গ্রাম NaCl দ্রবীভূত আছে, আরও 6 গ্রাম NaCl কিন্তু দ্রবীভূত করার ক্ষমতা এই দ্রবণের আছে, কিন্তু আমরা দিইনি, শুধুমাত্র 30 গ্রামই দিয়েছি। তাহলে এই অবস্থায় এই দ্রবণকে আমরা বলতে পারবো অসম্পৃক্ত দ্রবণ, যে দ্রবণের আরও দ্রাব গ্রহণ করার ক্ষমতা রয়ে গেছে। অসম্পৃক্ত দ্রবণে কিন্তু আরও দ্রাব যোগ করলে দ্রবণের গাঢ়ত্ব ক্রমশ বৃদ্ধি পায়, যেটা সম্পৃক্ত দ্রবণের বেলায় সম্ভব হচ্ছিল না গাঢ়ত্ব বৃদ্ধি করা, কিন্তু অসম্পৃক্ত দ্রবণের ক্ষেত্রে কিন্তু সেটা সম্ভব হয়। নেক্সট যে শ্রেণীবিভাগ সেটা হচ্ছে অতিপৃক্ত দ্রবণ। ছবি দেখো, ছবিতে দেখতে পাচ্ছ যে ওপরের যে দ্রবণটা সেটা সম্পৃক্ত অবস্থায় রয়েছে, তারপরেও আরও খানিকটা দ্রাব যোগ করা হয়েছে যেটা দ্রবীভূত হতে পারেনি, অবশিষ্ট আকারে নিচে পড়ে আছে। তো এই অবস্থায় এই দ্রবণকে বলা হবে অতিপৃক্ত দ্রবণ। তখনই বলা হবে যদি আমরা কোনো বিশেষ অবস্থা তৈরি করে নিচের এই অবশিষ্ট লবণকে দ্রবীভূত করে ফেলতে পারি। সংজ্ঞাতে খেয়াল করো, বলা হয়েছে নির্দিষ্ট উষ্ণতায় কোনো সম্পৃক্ত দ্রবণে যে পরিমাণ দ্রাব থাকা সম্ভব কোনো বিশেষ অবস্থায়, এই বিশেষ অবস্থা কথাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট অতিপৃক্ত দ্রবণের সংজ্ঞায়, কোনো বিশেষ অবস্থায় যদি তার চেয়ে বেশি পরিমাণ দ্রবীভূত থাকে তবে সেই দ্রবণকে ওই উষ্ণতায় ওই দ্রাবের অতিপৃক্ত দ্রবণ বলে। যেরকম পরের ছবিটা দেখলে তোমাদের অনেকটা ক্লিয়ার হবে। প্রথম ছবিতে দেখো, তিনটে ছবি রয়েছে। প্রথম ছবিতে দেখো যে পরিমাণ দ্রবীভূত হতে পারছিল না, অবশিষ্ট রূপে থিতিয়ে নিচে পড়েছিল, কোনো বিশেষ অবস্থা মানে হচ্ছে আমরা দ্রবণটাকে যদি উত্তাপ দিই, যদি তাপ প্রয়োগ করি, তাপ প্রয়োগ করা মানেই হচ্ছে একটা বিশেষ অবস্থা আমরা তৈরি করছি। তো তাপ প্রয়োগের ফলে কি হবে, ক্রমশ যে অবশিষ্ট দ্রাব নিচে পড়েছিল সেটাও কিন্তু দ্রবীভূত হতে শুরু করবে। দ্বিতীয় ছবিতে দেখো অবশিষ্ট দ্রাবের পরিমাণ কিন্তু ক্রমশ কমছে, তার মানে কিন্তু সেটা দ্রবণে দ্রবীভূত হচ্ছে। এবং থার্ড ছবিতে দেখো প্রায় অনেকটাই দ্রবীভূত হয়ে গেছে। তো এই যে বিশেষ অবস্থা সৃষ্টি করে আমরা অতিরিক্ত পরিমাণ দ্রাব কোনো নির্দিষ্ট পরিমাণ দ্রাবকের মধ্যে জোর করে দ্রবীভূত করছি, সেই দ্রবণকে আমরা বলছি অতিপৃক্ত দ্রবণ। মানে থার্ড যে সলিউশনটা রয়েছে আমাদের বিশেষ অবস্থা তৈরির ফলে যে থার্ড সলিউশনটা আমরা পেয়েছি তাকে আমরা বলছি অতিপৃক্ত দ্রবণ। মনে রাখবে অতিপৃক্ত দ্রবণকে যদি কোনোভাবে নাড়ানো হয় বা কোনো ছোট দ্রাবের কেলাস যোগ করা হয় তাহলে কিন্তু অতিপৃক্ত দ্রবণ খুব অস্থায়ী আচরণ করে এবং সেই দ্রবণ থেকে কেলাসের আকারে অতিরিক্ত যে দ্রাব আমরা দ্রবীভূত করেছিলাম সেটা আস্তে আস্তে নিচে থিতিয়ে পড়ে। যেটা ছবিতে তোমরা দেখছো যে ছোট ছোট কেলাসের আকারে অতিরিক্ত পরিমাণ দ্রাব যেটা দ্রবীভূত হয়েছিল, যেটাকে জোর করে দ্রবীভূত করানো হয়েছিল বিশেষ অবস্থা সৃষ্টি করে, সেটা কিন্তু আস্তে আস্তে নিচে থিতিয়ে পড়ে। এটা অতিপৃক্ত দ্রবণের বৈশিষ্ট্য, খুব অস্থায়ী প্রকৃতির হয়। অনেক সময় পরীক্ষায় প্রশ্ন আসে যে সোডিয়াম থায়োসালফেটের অতিপৃক্ত দ্রবণ কিভাবে তৈরি করবে। ছবিতে দেখতে পাচ্ছ সোডিয়াম থায়োসালফেট কেমন দেখতে হয়। সোডিয়াম থায়োসালফেটের রাসায়নিক সংকেত হলো Na2S2O3 5H2O, 5 অণু কেলাস জল থাকে। এর অপর নাম হচ্ছে হাইপো। ঠিক আছে, তো যখন আমরা সোডিয়াম থায়োসালফেটের অতিপৃক্ত দ্রবণ বানাতে চাইবো আমাদের করতে হবে একটা টেস্ট টিউবের মধ্যে খানিকটা থায়োসালফেটের কেলাস নিতে হবে। এরপরে সেই টেস্ট টিউবকে
আগুনের যদি আমরা হিট করি বা কোনো বিকারে খানিকটা জল নিয়ে সেই জলটাকে ফুটিয়ে যদি সেই ফুটন্ত জলের মধ্যে টেস্ট টিউবটাকে রাখা হয়, তাহলে কি হবে, কিছুক্ষণের মধ্যেই ওই থায়োসালফেটের যে কেলাসগুলো সেগুলো থেকে কেলাস জল বেরিয়ে জল উৎপন্ন করবে। তোমরা তো দেখলে যে রাসায়নিক সংকেতে 5 অণু কেলাস জল থাকে, তো সেই কেলাস জলগুলো ত্যাগ করবে হিট পেয়ে, ফলে কিছুটা জল উৎপন্ন হবে এবং সেই উৎপন্ন জলের মধ্যেই কেলাসগুলো দ্রবীভূত হবে হয়ে একটা স্বচ্ছ দ্রবণ তৈরি করবে। এরকম অবস্থায় যদি আমরা টেস্ট টিউবটাকে না নাড়িয়ে ঠান্ডা করি, ঘরের উষ্ণতায় আনি, তখন ঘরের উষ্ণতায় আমরা সোডিয়াম থায়োসালফেটের অতিপৃক্ত দ্রবণ পেয়ে যাচ্ছি, যার থেকে কোনো কেলাস কিন্তু পৃথক হচ্ছে না। অবশ্যই আমাদের সতর্ক থাকতে হবে যাতে কোনো রকম নাড়ানো না পড়ে, টেস্ট টিউবে না নাড়িয়ে দ্রবণটাকে আমাদের ঠান্ডা করতে হবে, তাহলেই আমরা সোডিয়াম থায়োসালফেটের অতিপৃক্ত দ্রবণ পেয়ে যাব। নেক্সট হচ্ছে এই যে সম্পৃক্ত আর অসম্পৃক্ত দ্রবণ পড়লে এদেরকে কি করে রূপান্তরিত করা যায় সে সম্পর্কে কয়েকটা উপায় আমরা দেখব। প্রথম হচ্ছে সম্পৃক্ত দ্রবণকে কিভাবে অসম্পৃক্ত বানানো যায় তার উপায়। যেরকম ছবিতে দেখছো যে সম্পৃক্ত দ্রবণ রয়েছে, সম্পৃক্ত দ্রবণ মানেই হচ্ছে যা ধারণ ক্ষমতা সেই অনুযায়ী দ্রাবকের মধ্যে দ্রবীভূত আছে। তো এরকম অবস্থায় সেই দ্রবণকে আমরা কি করে অসম্পৃক্ত বানাবো, যদি সেই দ্রবণের মধ্যে আরো খানিকটা দ্রাবক যোগ করি তাহলে দ্রবণের দ্রাবক গ্রহণ করার ক্ষমতা বৃদ্ধি পাবে। তার মানে সেই মুহূর্তে উপস্থিত যে দ্রাবের পরিমাণ তার দ্বারা সেই উষ্ণতায় ওই সম্পৃক্ত দ্রবণ অসম্পৃক্ত দ্রবণে পরিণত হচ্ছে। আরও দ্রাবক যখনই যোগ করা হচ্ছে তখনই কিন্তু দ্রাবক গ্রহণ করার ক্ষমতাটা বেড়ে যাচ্ছে, সেই অনুযায়ী কিন্তু দ্রাবক সেই দ্রবণে উপস্থিত নেই, ফলে দ্রবণটি অসম্পৃক্ত দ্রবণে পরিণত হচ্ছে। আর একটা উপায় হচ্ছে উষ্ণতা বৃদ্ধি করলে। উষ্ণতা যদি আমরা হাই করি, টেম্পারেচার যদি আমরা বাড়াই, তাহলে কিন্তু দ্রবণের দ্রাবক গ্রহণ করার ক্ষমতা বৃদ্ধি পায়, ফলে ওই বর্ধিত উষ্ণতায় সম্পৃক্ত দ্রবণটি অসম্পৃক্ত দ্রবণে পরিণত হয়। সেকেন্ড হচ্ছে অসম্পৃক্ত দ্রবণকে কিভাবে সম্পৃক্ত দ্রবণ বানানো যায়। অসম্পৃক্ত দ্রবণ মানেই নিচে দেখছো যে ধারণ ক্ষমতার তুলনায় কম পরিমাণ দ্রাবকের মধ্যে দ্রবীভূত আছে। তার মানে আরো খানিকটা যদি আমরা দ্রাবকের মধ্যে যোগ করে দিই তাহলেই অসম্পৃক্ত দ্রবণ সম্পৃক্ত দ্রবণে পরিণত হবে। সেকেন্ড উপায় হচ্ছে খানিকটা যদি হিট দিয়ে আমরা কিছুটা পরিমাণ দ্রাবককে বাষ্পীভূত করে দিই তাহলে দ্রাবকের পরিমাণটা কমে যাবে, ফলে উপস্থিত যে দ্রাব রয়েছে তার দ্বারা দ্রবণটি সম্পৃক্ত দ্রবণে পরিণত হবে। আর থার্ড উপায় হচ্ছে উষ্ণতা হ্রাস করলে। উষ্ণতা যদি আমরা কমাই তাহলে দ্রবণের দ্রাবক গ্রহণ করার ক্ষমতা কমে যায়, ফলে যে কম পরিমাণ দ্রাবক অলরেডি দ্রবীভূত আছে সেটার দ্বারাই দ্রবণটি সম্পৃক্ত দ্রবণে পরিণত হয়। তাহলে এই উপায়গুলো অবলম্বন করলেই আমরা অসম্পৃক্ত দ্রবণকে সম্পৃক্ত দ্রবণে পরিণত করে ফেলতে পারবো। অনেক সময় পরীক্ষার প্রশ্ন দেয় যে কোনো একটা দ্রবণ অসম্পৃক্ত নাকি সম্পৃক্ত না অতিপৃক্ত অবস্থায় রয়েছে সেটা কিভাবে বুঝবে, একটা ছোট্ট পরীক্ষার দ্বারা দেখাও। তখন কি করতে হবে, যে দ্রবণটা আমাদের দেওয়া হয়েছে সেটাকে আমাদের বুঝতে হবে যে সেটা সম্পৃক্ত অসম্পৃক্ত নাকি অতিপৃক্ত। তখন আমরা কি করব, খানিকটা দ্রাব এনে সেই দ্রবণের মধ্যে মেশাবো। দ্রবণে অতিরিক্ত দ্রাব যোগ করতে হবে, দ্রাবক নয়, ছবিতে এটা ভুল আছে, দ্রাব যোগ করে ভালোভাবে মেশাতে হবে। যদি দেখা যায় যে যে দ্রাবটা আমরা মেশাচ্ছি সেটা সঙ্গে সঙ্গে দ্রবীভূত হয়ে যাচ্ছে
আংশিকভাবে হোক বা সম্পূর্ণভাবে হোক কিন্তু দ্রবীভূত হচ্ছে, তার মানে বুঝতে হবে যে দ্রবণের কিন্তু দ্রাব গ্রহণ করার ক্ষমতা এখনো রয়েছে, কাজেই দ্রবণটা হচ্ছে অসম্পৃক্ত। যদি দেখি যে অতিরিক্ত দ্রাব আমরা যোগ করছি সেটা দ্রবীভূত হচ্ছে না, নিচে থিতিয়ে পড়ছে, বারবার মেশানো সত্ত্বেও কিছুতেই দ্রবীভূত না হয়ে নিচে থিতিয়ে পড়ছে, তাহলে আমাদের বুঝতে হবে যে দ্রবণের দ্রাব গ্রহণ করার ক্ষমতা সর্বোচ্চ সীমায় পৌঁছে গেছে, কাজেই আর দ্রাব গ্রহণ করা সম্ভব নয় দ্রবণটির পক্ষে, অর্থাৎ দ্রবণটি সম্পৃক্ত অবস্থায় রয়েছে। থার্ড হচ্ছে অতিরিক্ত দ্রাব যখন আমরা যোগ করছি তখন যদি আরও কিছু পরিমাণ দ্রাব সঙ্গে সঙ্গে পৃথক হয়ে তলদেশে জমে যায়, তখন আমাদের বুঝতে হবে দ্রবণটি হচ্ছে অতিপৃক্ত। কারণ একটু আগেই অতিপৃক্ত দ্রবণ পড়ানোর সময় আমি বললাম যে অতিপৃক্ত দ্রবণে যদি ছোট কোনো কেলাস যোগ করা হয় তখন কিন্তু যে অতিরিক্ত দ্রাব দ্রবীভূত রয়েছে সেটাও কিন্তু থিতিয়ে পড়ে। এটা অতিপৃক্ত দ্রবণের একটা বৈশিষ্ট্য। কাজেই তাহলে এটা দেখে আমরা বুঝতে পারবো যে দ্রবণটা আমাদের দেওয়া হয়েছে সেটা অতিপৃক্ত অবস্থায় রয়েছে। তো আজকে যতটুকু ক্লাস হলো বিভিন্ন টপিকের ওপর হলো, অনেকগুলো ছোট ছোট টপিক নিয়ে তোমরা জানলে, তার উপর বেস করে তোমাদের কাছে কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন রইল। 1 নম্বর হচ্ছে গ্লোবাল লবণের দ্রাব্যতা উষ্ণতার সঙ্গে কিভাবে পরিবর্তিত হয় সেটা বর্ণনা করতে হবে। সেকেন্ড হলো হেনরির সূত্রের একটা ব্যবহারিক প্রয়োগ তোমরা লিখবে। আর থার্ড হচ্ছে সম্পৃক্ত আর অসম্পৃক্ত দ্রবণের দুটো পার্থক্য তোমরা লিখবে। দ্রবণের বাকি অংশ নিয়ে পরবর্তী ক্লাসে আবার আলোচনা হবে।